সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে আজ। জাহাঙ্গীরনগরে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। স্বাভাবিক হতে শুরু করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। 3 দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। 2 ঘন্টার বেচাকেনায় সরব শেরপুরের ঝিনাইগাতির ভোরের বাজার। এই সবজি যায় বিভিন্ন জেলায়। আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়নপত্র বিতরণ। দুপুর 2টা পর্যন্ত 433টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 8 জন, এজিএস পদে 8 জন লড়ছেন। রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি, সিনেটে 5টি এবং হল সংসদে 15টি পদে ভোট হবে। মোট ভোটার 24,892 জন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, আর মনোনয়নপত্র বাছাই 8 ও 9 সেপ্টেম্বর এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। কোনো প্রার্থী ঘোষণা করেছেন নির্বাচনী ইশতেহার, আবার কেউ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন কথার মায়াজালে না আটকে তারা যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন। এবার জাকসু নির্বাচনে 11,919 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। 11 সেপ্টেম্বর হতে যাওয়া জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও 3 দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কাজ শুরু হয়েছে। সকাল 10:15টার দিকে প্রশাসনিক কার্যালয়ে যান উপাচার্য। তবে দুপুর পর্যন্ত তালাবদ্ধ ছিল কোষাধ্যক্ষের কার্যালয়। 12:30টার দিকে এক শিক্ষার্থী তালা খুলে দিলে স্বাভাবিক হয় কার্যক্রম। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টার আলোচনা হয়। এতে আজ সিন্ডিকেট সভা ডেকে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে আন্দোলন সাময়িক স্থগিত করেছে শিক্ষার্থীরা। ডেঙ্গুর হটস্পট খ্যাত বরগুনায় রোগীর সংখ্যা 6,000 ছাড়ালো। নতুন করে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে। বছরের শুরু থেকেই বরগুনায় বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্ষা মৌসুমে এডিস মশা রীতিমতো তাণ্ডব চালায় এ জেলায়। জুন জুলাইয়ে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা পৌঁছায় গ্রাফের শীর্ষে। এক পর্যায়ে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়। ডেঙ্গু রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। আছে ওষুধ সংকটও। এছাড়া হাসপাতালটিতে আইসিইউ ও সিসিইউ না থাকায় গুরুতর রোগীদের পাঠাতে হচ্ছে বরিশাল মেডিকেলে। বাবুর রাতে জ্বর আইছে, আবার বাবুর নিয়ে সকাল আইলাম, ভর্তি দিলে টেস্ট দিলে কয় আপনার বাবুর ডেঙ্গু হয়েছে। টেস্ট দিছি, তখন প্লাটিনা যখন কমে গেছে তখন হাসপাতালে এসে ভর্তি হয়েছে। এত বড় হাসপাতালের সাথে একজন ডাক্তার কয় জায়গায় যাই? সবাই কয় যে বরিশাল নিয়ে যান, বরিশাল নিয়ে গেলেই ভালো বলে। 90,000-এর নামছে, একটু কম হইলে বরিশাল নিয়ে যান আপনারা। ডেঙ্গু মোকাবেলায় ভবিষ্যতে এডিস মশার প্রকোপ ঠেকাতে নানা পদক্ষেপের কথা জানালেন সংশ্লিষ্টরা। আমরা ভাবছিলাম যে ডেঙ্গু এখন শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু মাঝখানে আবার টানা কিছুদিন বর্ষণের কারণে ডেঙ্গু আবার বাড়তে শুরু করেছে। ক্রিটিক্যাল রোগী তো সাপোর্ট দেওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই। যখন এই রোগী ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের তখন আইসিইউ এর সাপোর্ট লাগে। সেক্ষেত্রে আমরা বরিশাল বা উন্নত চিকিৎসার জন্য রোগী ঢাকা চলে যায়। চলতি বছর এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা 6,000 ছাড়িয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনায় সে বাড়ির টয়লেট থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে মোসাম্মদ আরফি নামের গৃহবধূর মরদেহ উদ্ধারের পর স্ত্রী হত্যার অভিযোগে নিহত স্বামী রিজওয়ানকে গ্রেপ্তার করা হয়। আরফির পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই আরফিকে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, রিজওয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। বুধবার ভোরে তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করে মরদেহ টয়লেটে লুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে আরফির মরদেহ দেখতে পান। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বন্দরের মোহাম্মদ আলম এবং নুরুল হকের মালিকানাধীন টিন শেডের দুটি তুলার গোডাউনের একটিতে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবজি কেনা বেচার কেন্দ্রস্থল হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতির হলদিগ্রাম চৌরাস্তা। এখানে প্রতিদিন সকালে মাত্র 2 ঘন্টা চলে বেচা কেনা, আর এখানকার সবজি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলে আসছে। ভোরের আলো ফুটতেই চাষিরা ছুটে যান সবজি খেতে। করলা, কাকরোল, ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গা সহ নানা জাতের সবজি সংগ্রহের পর জড়ো হন এই পাইকারি বাজারে। শেরপুরের সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতির গাঢ় পাহাড় এলাকার হলদিগ্রাম চৌরাস্তার চিত্র এটি। সকাল 6টা থেকে 8টার মধ্যে শেষ হয় বেচাকেনা, তাই স্থানীয়দের কাছে এটি ভোরের বাজার নামেই পরিচিত। কাকরোল লাগাই, বেগুন লাগাই, বটবটি লাগাই, অনেক আবাদ করি আর কি যত কৃষি আবাদ আছে এগুলো আমরা করি। এখানে সব মাল সকালেই মনে করেন 1 ঘন্টার ভিতরে সব মাল বিক্রি হয়ে যায়। দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। মাত্র 2 ঘন্টার এই হাটে প্রতিদিন বিপুল অঙ্কের টাকার সবজি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। বেচা কিনা হয় প্রতিদিন আপনার 15-20 লাখ টাকা এরকম বেচা কিনা হয়। সার্ভিসের দামটা যদি আর একটু কম থাকতো আমরা আর একটু সুবিধা পাইতাম। এখান থেকে সকালবেলা উঠায় একটা খাঁচা মাছ করলে বাজারে পড়তে পারে। বিভিন্ন ধরনের কৃষি এখানে হয়, উৎপাদন হয়, বাজারে বেচা কিনা হয়। কৃষি বিভাগের মতে, শেরপুর গাঢ় পাহাড়ের পাদদেশের জমি অপেক্ষাকৃত উঁচু হওয়ায় এই অঞ্চলে সবজির আবাদ ভালো হয়। জায়গাটি অন্যান্য জায়গার তুলনায় উঁচু হয়। এখানে কৃষকরা অ্যাডভান্স সবজি আবাদ করে এবং এই সবজিগুলো আমাদের ঝিনাইগাতি তথা শেরপুরের চাহিদা মিটিয়ে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলা, বিশেষ করে ঢাকা সহ ময়মনসিংহ সহ অন্যত্র বিক্রি হয়। ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া, গোমরা, গান্ধীগাঁও, হলদিগ্রাম সহ আশপাশের অন্তত 10 গ্রামের মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম সবজি চাষ। দীপ্ত, বার্তাকক্ষ। নাটোর পৌর এলাকার উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও 2 নম্বর ওয়ার্ড সহ আশপাশের এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল মধ্যরাত থেকে প্রাদুর্ভাব শুরু হয়, যা ছড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 1.5 শতাধিক ছাড়িয়েছে। হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও নার্সরা চাপের মধ্যে পড়েছেন। রোগীদের আত্মীয় স্বজনদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি এই ডায়রিয়ার প্রকোপ বাড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য এরই মধ্যে নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ র্যালি ও নুরানি মাহফিল যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় ঢাকার মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে র্যালি শুরু হয়। এটি শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ অ্যাভিনিউ, আসাদ গেট, মিরপুর রোড হয়ে ধানমন্ডি 27, 7 মসজিদ রোড সহ বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে আজ। জাহাঙ্গীরনগরে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। স্বাভাবিক হতে শুরু করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। 3 দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম।
2 ঘন্টার বেচাকেনাই সরব শেরপুরের ঝিনাইগাতির ভোরের বাজার। এই সবজি যায় বিভিন্ন জেলায়। আর এই ছিল এখনকার মতো।